দেখো মা, তোমার এই কথার জবাব আমার কাছে নেই। হ্যাঁ, এটা সত্যি যে তোমার সাথে কথা না বলে আমি লতাকে আবার ফিরিয়ে এনেছি, কারণ লতাকে আমি ভালোবাসি। অনেক ভালোবাসি। তাই বলে মা, তুমি এটা কখনো ভেবো না যে আমি তোমাকে উপেক্ষা করে যাব। কখনো এটা ভেবো না। এত চেষ্টা করছি সব কিছু স্বাভাবিক রাখতে, অথচ একটার পর একটা শুধুমাত্র সুমন যদি একটু আমার কথা শুনতো। লতা, এসো ভাবি, এসো। কতদিন তোমার সাথে দেখা হয় না, দেখা করতে এলাম। বড় ভাইয়া কেমন আছে? আছে ভালো। তুমি শ্বশুরবাড়ি গেছো, এই কথা শুনে তোমার বড় ভাইয়া যে কি খুশি হয়েছে। কিন্তু আমি তো খুশি হতে পারছি না ভাবি। ভাইয়া এতদিন ধরে বাইরে, আমার তো কিছুতেই খুশি লাগে না। ঠিক এই কথাটাই তোমার বড় ভাইয়া আমাকে বলেছেন, যে আমি বাড়িতে নেই, সব থেকে বেশি কষ্ট হচ্ছে লতার। এটা সে বলার জন্য বলেছে। যদি সে সত্যিই ভাবতো তাহলে এতদিন ধরে বাইরে থাকতো না। আরে চলে আসবে, খুব শিগগিরই চলে আসবে। তো লতা, তুমি একা এলে, সুমন এলো না যে? আসতে তো চেয়েছিল, কি জানি কি কাজে আটকে গেছে। ও, তো কি করছে সুমন এখন? কিছু না। সে কি, কিছু না করলে চলবে কেমন করে? আচ্ছা, ও আমাদের অফিসে বসলেই তো পারে। সেটা হলে কি এত সব ঝামেলা হতো ভাবি? ঠিক আছে, আমি না হয় একসময় সুমনের সাথে কথা বলবো। কোনো লাভ হবে না। হতেও তো পারে। আচ্ছা ঠিক আছে, সেটা সময় হলে দেখা যাবে। আমি বলছিলাম যে সুমন তো কিছু করছে না, তো তোমাদের দুজনার তো একটা খরচপাতি আছে, তোমার নিজেরও তো আছে। শোনো, আমি কালই অফিস থেকে ব্যবস্থা করে প্রতি মাসে তোমাকে কিছু টাকা পাঠাবো। না ভাবি, এটা করতে যেও না। লতা, তুমি তো তোমার নিজের টাকা নেবে, কারো দয়া তো নয়। তবুও না। কেন বুঝতে পারো না ভাবি এসব? আমি সব বুঝতে পারছি লতা। আমি যে ব্যবস্থার কথা তোমাকে বলেছি, সেটা তোমার বড় ভাইয়াই আমাকে বলে দিয়েছেন। তুমি এটা না মানলে তোমার বড় ভাইয়া কিন্তু ভীষণ কষ্ট পাবেন লতা। সব ঠিক হয়ে যাবে, এখন শুধু যেটা দরকার সেটা করো, কেমন? একটা রাস্তা বন্ধ না হলে অন্য রাস্তা খুলবে কি করে? আর এক রাস্তায় বেশি চলতে হয় না, বিপদ হয়। হ্যাঁ, যা হচ্ছে ভালোই হচ্ছে, কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, ওকে, রাখি। হ্যাঁ, বাই বাই বাই। স্যার, স্যার আসবো স্যার? হ্যাঁ, আসুন। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। হ্যাঁ? স্যার ম্যাডাম তো জাহিদকে ট্রান্সফার না মানে টার্মিনেট করে দিয়েছে স্যার। সেটা তো করতেই পারে, যাই তো কাজটা ভালো করেনি। স্যার এটা আপনি কি বললেন স্যার? ওকে তো পুলিশে দেওয়া উচিত, এত বড় একটা দুর্নীতিবাজ। দেখি ম্যাডাম কি করে, না হলে আমি ওকে পুলিশে দেওয়ার ব্যবস্থা করব। কি ব্যাপার কাদ্রি সাহেব, আপনি এমন থম মেরে গেলেন যে?
আমি স্যার আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না। জাহিদকে আপনি পুলিশে দেবার কথা ভাবছেন কি করে? কেন এমন দুর্নীতিবাজকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? কিন্তু স্যার ও যদি পুলিশকে সত্য কথাটা বলে দেয়? কি সত্য কথা কাদ্রি সাহেব? ও যদি পুলিশের কাছে বলে ও যা করেছে সব আপনার নির্দেশেই করেছে, তাহলে কি হবে স্যার? কাদ্রি সাহেব, আপনি মনে হয় ভুলে গেছেন যে আমি এই কোম্পানির মালিক, কর্মচারী নই। মালিক তার নিজ কোম্পানিতে দুর্নীতি করেছে, এটা কোনো পাগলেও বিশ্বাস করবে না। বুঝতে পারছেন তো? পারছি স্যার, কিন্তু আমি আমি তো স্যার এই কোম্পানির মালিক নই, কর্মচারী। জাহিদ যদি আমার কথা বলে দেয়? হ্যাঁ, জাহিদ তো বলতেই পারে, কারণ আপনি আপনি তো ছিলেন ওর সাথে। সে তো স্যার আপনি বলেছিলেন বলে। কাদ্রি সাহেব, আপনি এটা প্রমাণ করতে পারবেন? কিন্তু আমি প্রমাণ করতে পারবো যে আপনি জাহিদের সাথে ছিলেন, কারণ আমি এই কোম্পানির মালিক। আমি এটা করব না, কারণ আমার নিজের কারণে আমি আপনাকে বাঁচিয়ে রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আপনি সাহেব, আমি শুনেছি আপনি মেজর সাহেব আশিকের কাছে আমার সম্পর্কে অনেক কথা লাগিয়েছেন। না স্যার, না স্যার, আপনি সাহেব, আমি আবারও বলছি যে আমি এই কোম্পানির মালিক, আশিক, আমরা সবাই এক পরিবারের লোক। হিসাবটা আপনি ভুল করে ফেলেছেন কাদ্রি সাহেব। তবু এবার আমি আপনাকে বাঁচিয়ে নিলাম। স্যার, স্যার সব আপনার মেহেরবানি স্যার। এরপরে এই মেহেরবানিটা নাও থাকতে পারে কাদ্রি সাহেব, তাই সাবধান। তা না হলে ওই জাহিদের মতন ফায়ার হয়ে যাবেন। যান যান যান। ফিল প্রাউড স্যার, আই ফিল প্রাউড। থ্যাংক ইউ স্যার। স্যার, আমার কিছু পরিচিত লোক আছে, আপনি যদি অনুমতি করেন তাহলে জাহিদকে সেটা প্রয়োজন হলে আমি আপনাকে বলবো। যান। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ভাবি, তোমার সিদ্ধান্তে আমার কোনো অমত নেই। তবু আমি বলছিলাম যে বিষয়টা আরেকটু ভেবে দেখা দরকার ছিল। জাহিদ তো খুবই সামান্য একটা অংশ, ওকে সরিয়ে দিয়ে এই কোম্পানির সমস্যার সমাধান করা যাবে না। আমার তো মনে হচ্ছে ভাবি, তুমি জাহিদকে সরিয়ে দিয়ে আসল ক্রিমিনাল যারা তাদেরকে তুমি বাঁচিয়ে দিচ্ছ। এতে করে কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। আমি হলে কিন্তু জাহিদকে সামনে রেখেই আসল সত্যটা বের করে নিয়ে আসতাম। সব সত্য সবসময় বের করতে হয় না আশিক। আর সত্যটা বের করার কি আছে? সত্যটা কি সেটা তোমার ভাইয়া জানে, আমিও জানি।
আমার ধারণা তুমি নিজেও জানো। আজ যদি বাইরের কেউ হতো তাহলে আশিক সে আমাদের পরিবারেরই একজন। তার সত্যটা বের করে আনাটা তোমার, আমার, আমাদের পরিবারের কারো জন্যই ভালো কিছু হবে না। তাই বলে আমরা অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাব? একবার ওই কোম্পানির কথা ভাববো না? অবশ্যই ভাবব। অন্যায়কে প্রশ্রয়ও আমরা দেব না, আর সেই সাথে সংসারের কারো শান্তিও আমরা নষ্ট করব না। হাসির কথা বললাম বুঝি আমি? না, তা নয় ভাবি। তাহলে তুমিও বড় ভাইয়ের মতো অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করেছো, তো তাই। কথাগুলো যে আমি তার কাছ থেকে ধার করেছি আশিক। কোম্পানি বলো, ব্যবসা বলো, কোনো কিছুই আপনজনের থেকে বড় নয়। আর আর কাকে তুমি আঘাত করবে? বড় দুলাভাইকে ভেবে দেখেছো সে আঘাতটা কোথায় গিয়ে লাগবে? বড় আপির জীবনটাও যে এই মানুষটার সঙ্গে বাধা, সেটা ভুলে গেলে চলবে না আশিক। তোমার বড় ভাইয়া সবসময় বলে, আপনজনরা ভুল করলে তাকে দূরে ঠেলে দিতে হয় না, বরং পাশে দাঁড়িয়ে তার ভুলটা শুধরে দিতে হয়। জাহিদকে সরিয়ে দিচ্ছি দুলাভাইয়ের কানেকশনটা ছিন্ন করার জন্য। আর দুলাভাই, তাকে আমি ঠিকই ফিরিয়ে আনবো। হাটের মাঝখানে কোনো মানুষকে অপমান করে কোনো লাভ হয় না আশিক। তাতে তার লজ্জাটা ভেঙে যায়, আর একই কাজ আবার করে। নিজের সামনে সে মানুষটিকে দাঁড় করিয়ে দাও, চোখে আঙুল দিয়ে তার অন্যায়টা দেখিয়ে দাও, দেখবে লজ্জায় সে মানুষ মাথা হেট করে থাকবে। ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আর দুলাভাইয়ের সামনে এমন কোনো আচরণ করো না যাতে। আশিক, তুমি কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ ভাবি। ভাবি, বড় ভাইকে ফোন করে বলে দিও তার আর আসার দরকার নেই। আমরা তার আর অভাব বোধ করছি না। আমার কথাটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। আসি। আসবো স্যার? হ্যাঁ, যাই এসো। আপনি কি কিছু শুনেছেন স্যার? হ্যাঁ, শুনেছি জাহিদ, শুনেছি, সব কিছু শুনেছি। শুনে খুব কষ্ট পেয়েছি, কারণ আমি তোমাকে এই অফিসে এনেছিলাম জাহিদ। তোমার কাছ থেকে খুব কিছু আমি আশা করিনি। ম্যাডাম তো তোমাকে পুলিশে দিতে চেয়েছিল, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করে ঠেকিয়েছি সেটা। সেটা তো আপনি আপনার নিজের জন্য করেছেন স্যার। হোয়াট? আমাকে পুলিশ ধরলে আমি যে আপনার কথা বলে দিতাম স্যার। আউট, আউট। আউট হচ্ছি স্যার। শুধু একটা কথা, পুলিশ আমাকে না ধরলেও আমি কিন্তু সবাইকে আপনার কথা বলে যাব স্যার।
আমি আসবো স্যার। হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম। আমার কিছু কথা বলার ছিল স্যার। বলুন। আমাকে স্যার টার্মিনেট করা হয়েছে, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ অন্যায়টা আমি করেছি। কিন্তু স্যার, বিষয়টার সাথে আরও তো অনেকেই। দাঁড়ান, আরও অনেকের কি সেটা আমি জানতে চাই না। আপনার যদি এটা ছাড়া অন্য কিছু বলার না থাকে আপনি যেতে পারেন। এমকিউ গ্রুপের নোমান সাহেবের একজন আত্মীয় আছেন। তো নোমান সাহেব তার সাথে মিলেই। আপনি আসুন। এই 1 মিনিট। আপনি বললেন আপনার সাথে আরো অনেকে, এই অনেকটা কে কে? নোমান স্যার আর কাদরি স্যার। কাদরি সাহেব? জি স্যার। আপনি যে সত্যি বলছেন তার কি প্রমাণ আছে? আছে স্যার। গেলে আমাকে খবর দেবেন স্যার, আমি নিয়ে যাব। সালাম। কত বড় একটা যন্ত্রণা আমার কাছে আমাকে ফেলে দিয়েছিল, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সেটা তো একবার উচিত ছিল যে আমাকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করা। এখন কি হলো, সত্যটা তো বেরিয়ে এলো। তোমার প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। না না দুলা ভাই, এখানে কৃতজ্ঞতার কিছু নেই। আপনি, আমি, আমরা তো আলাদা নই। সেটা তুমি বুঝলে, কিন্তু আসিফ তো বুঝলো না। আসিফ আমার থেকে বেশি বুঝেছিল বলেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল। আমি যদি বিষয়টা আগে বুঝতাম তাহলে আমি কখনোই আসিফের সিদ্ধান্তের বাইরে যেতাম না। এই যে এখন আমি যা কিছু করলাম সেটাও কিন্তু আসিফের বুদ্ধিতেই করলাম দুলাভাই। আমি একসময় এই অফিসের কর্মচারী ছিলাম, সে কথা আপনিও জানেন। এই অফিসের অনেক কর্মচারীর সাথে আমি চা খেয়েছি, নাস্তা খেয়েছি, গল্প করেছি। আর এখন আমি এই কোম্পানির মালিকের স্ত্রী। তার অ্যাবসেন্সে তার চেয়ারেও বসতে হচ্ছে আমাকে। এখন কি আমি সেই আগের মতো সবার সাথে বসে গল্প করতে পারি, চা নাস্তা খেতে পারি? এটা কিন্তু আমার অহংকারের কথা না দুলা ভাই, এটা আমার দায়িত্ব। আমি আসিফ সাহেবের স্ত্রী, কিছু নিয়ম কানুন তো আমাকে মেনে চলতেই হবে দুলা ভাই। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? বলো তো। দুলা ভাই, আপনি আমার বয়সে বড়, সম্পর্কেও বড়। আপনাকে জ্ঞান দেয়া আমার মানায় না। ইনফ্যাক্ট আমি যা কিছু বলছি সবই আসিফের কথা। আপনি এই কোম্পানির একজন মালিক। কাদরি সাহেবকে যেটা মানায় সেটা কি আপনাকে মানায় দুলা ভাই? ওই যে একটা কথা বললাম, আমি, আপনি, আমরা আলাদা নয়। আমি যদি এই অফিসে অসম্মানজনক কিছু একটা করি তাতে কি আপনার অসম্মান হবে না দুলা ভাই? নিজের ভেতর থেকে বেরিয়ে আসুন দুলা ভাই। যা কিছু হয়েছে সব কিছু ভুলে যান, সব। আপনি আমাদের সবার বড় দুলা ভাই।
আমাদের ভালো রাখার, সম্মানের সাথে রাখার দায়িত্ব কিন্তু আপনারই। দুলাভাই, দুলাভাই, আপনাকে কফি দিতে বলি? না, এখন কফি খাবো না, আমি উঠছি। হ্যাঁ, আমি জানি দুলাভাই, এখন থেকে আপনি নতুন করে ভাবতে শুরু করবেন। মা, দরজাটা আটকে দাও। আরে ভাবি, তুমি তো ভালো সময় এসেছো। আচ্ছা, আমি বাইরে যাচ্ছি, আমাকে 500 টাকা দাও। দাও দাও দাও, আমাকে দাও। থ্যাংক ইউ ভাবি। আচ্ছা, তুমি দরজাটা আটকে দাও, বাইরে যাচ্ছি। আরে মা, কাল রাতে আপনার ছেলের আশা দেখে থেকে আমার আর আশাই হলো না। সুমন বলেছে। এটা রাখুন মা। কি এটা? কিছু টাকা। মা, এখন থেকে সংসারের সব খরচ আমিই দিব। আপনার এত কষ্ট দেখতে আমার ভালো লাগে না। আপনি কিচ্ছু ভাববেন না মা, আমি সব কিছু ঠিক মতো চালিয়ে নিতে পারব। আর সুমন যদি কিছু একটা করে, তাহলে তো আমাদের আর কোনো ভাবনাই থাকবে না। এটা তোমার কাছে রাখো বাবা। সে কি? কেন মা? আমার সংসারে অভাব আছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত ভিক্ষে নেবার মতো অবস্থা আমার হয়নি। আমি বুঝতে পারছি তোমার উপযুক্ত খাওয়া পড়ার ব্যবস্থা আমি করতে পারছি না, তোমার কষ্ট হচ্ছে, তাই আমার জন্য তুমি এই ভিক্ষে নিয়ে এসেছো। আপনি ভুল বুঝছেন মা, এটা আমার নিজের টাকা। তোমার টাকা, আমাদের তো না। আমারটা বুঝি আপনাদের হয় না মা? সেটাই যদি হবে, তাহলে মাসে মাসে কেন ভিক্ষে নিতে হবে আমাকে? কিন্তু মা, আপনি তো আমাকে বলেছিলেন এই সংসারের সমস্ত দায় এখন আমার। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এটা বলিনি ভিক্ষে দিয়ে সে দায় তোমাকে মেটাতে হবে। সুমন আসুক বাসায়, আমি তোকে বলবো যে এখানে তোমার খাওয়া পড়ার কষ্ট হচ্ছে, তোমাকে যেন তোমাদের বাসায় রেখে আসে, আর তা না হলে সে যেন তোমার উপযুক্ত ব্যবস্থা করে। আরে বন্ধু, বরাবি আপনার ড্রেসমেন্টটি। ও থ্যাংক ইউ, বাট আমি তো এটা অ্যাডজাস্টমেন্টই চাইনি। না, আমি আমার জন্য বানাচ্ছিলাম তো, তাই ভাবলাম যে আপনাকেও দেই এক মাগ, আর খেতে খেতে কথা বলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বরাবি, একটা বিষয়ে কথা বলার ছিল। বলো। আপনি কিন্তু আবার অন্যভাবে নেবেন না বিষয়টা। আরে না না, তুমি কথা বললে আমি কেন অন্যভাবে নেব? কি ব্যাপারে বলো না। আচ্ছা বরাবি, আপনি মাসে অফিস থেকে কত টাকা ড্র করেন? আমি অফিস থেকে কত টাকা ড্র করি মানে কি? বারে, কোম্পানির একজন শেয়ার হোল্ডার হিসেবে আপনি অফিস থেকে টাকা পাবেন না? না না, আমাদের তো সেরকম কোনো নিয়ম নেই। তোমার দুলাভাই অফিস থেকে একটা স্যালারি পায়, ব্যাস, দ্যাটস ইট। আশিকও তো সেটাই পায়। হ্যাঁ, সেজন্যই তো বললাম কথাটা। আচ্ছা, কি হয়েছে বলো তো বন্যা? আমি আগেই বলেছি, কথাটা কিন্তু অন্যভাবে নেবেন না বড় আপি। শেয়ার হোল্ডার হিসেবে তো লতাকে মাসে মাসে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, কাল রাতে আপনার ভাই তো আমাকে তাই বলল।
বড়ভাবেই নাকি এই ব্যবস্থাটা করেছে। তাহলে হয়তো বা লতার টাকার দরকার পড়ছে, আর পড়বেই না কেন? ও তো এখন আলাদা সংসার করছে, টাকা পয়সার প্রয়োজন তো হতেই পারে। আপনি আসলে বড় আপনি আমার কথাটা ধরতেই পারেননি। এখানে ধরবার কি আছে? আপনি আর আশিক না একেবারে একই রকম, নিজেদের ব্যাপারটা বুঝতেই চান না। আচ্ছা, তুমি আমাকে একটু ক্লিয়ার করে বলো তো, তুমি কি বলতে যাচ্ছ? ক্লিয়ার করে বলার পর আশিকই যখন বুঝলো না, তখন আপনি আর কি বুঝবেন বড় আপনি। শুধু একটা কথা বলি, বড় ভাইয়া কিন্তু খুব কৌশলে বড় ভাবিকে এই পরিবার, কোম্পানি সবকিছুর প্রধান বানিয়ে দিচ্ছেন। তাতে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা যে কি সেটা এখন আপনারা বুঝবেন না বড় আপনি। যখন বুঝবেন, দেখবেন এই পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বড় ভাবি তো তার মায়ের বাড়ি চলে গেছেন, শুনলাম এখন থেকে নাকি তিনি ওখানে থেকেই অফিস করবেন। আপনার কি মনে হয় এই সব কিছু বড় ভাইয়ের কথা ছাড়াই হচ্ছে? আমার তো মনে হয় বড় ভাইয়া নিজেই এখন আলাদা হয়ে যেতে চাইছেন, মানে হতে বাধ্য হচ্ছে। বড় ভাইয়ার পরিবর্তনটা কি আপনাদের চোখে পড়ছে না বড় আপনি? যে বড় ভাইয়া আমাদেরকে ছেড়ে কখনো কোথাও থাকেনি, সে কিনা আমি মনের ভিতরে কোনো দোষ নিয়ে কথাগুলো বলছি না বড় আপনি, বলছি মনের ভিতরে একটা ভয় নিয়ে, যাতে ব্যাপারটা আপনারা একটু খেয়াল করেন। বিশ্বাস করুন বড় আপনি, বিষয় সম্পত্তির আমার কোনো লোভ নেই। আমি শুধু সবাইকে নিয়ে এই বাড়িতে একসাথে থাকতে চাই। বুঝতে পারছেন না বড় আপনি? বড় ভাবি যদি বড় ভাইয়াকে নিয়ে এভাবে আলাদা হয়ে যান, তাহলে এই সংসারটা টিকবে না, একদিনও টিকবে না। এসব কি বলে গেলে বললাম? সত্যি কি আসিফ? তা কি করে হয়? কিন্তু বড় বউ, সত্যি যদি সে আসিফকে বাধ্য করে? না 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 না, বিষয়টা তো আমি একদমই বুঝতে পারছি না। ভাইয়া তো আমাকে কিছুই বলছে না ফুপু। আহা, বলছে না বলবে, সময় হলেই বলবে। তাছাড়া তোকে সবকিছু কেন বলতে হবে? এটা কোর্ট কাচারির ব্যাপার। আশিক যদি নিজেই সব সামাল দিতে পারে তাহলে তোর কি অসুবিধা? না না, বিষয়টা আমাকে জানতে হবে, কেসটা আসলে কোন দিকে যাচ্ছে। আর এখানে তো আমার সাক্ষীটাই ভাইটাল ব্যাপার। কথা সত্যি করে বলতো, তুই আসলে কি করতে চাচ্ছিস? আমার তো মনে হচ্ছে তুই অন্য কিছু ভাবছিস। সত্যি করে বল আমাকে। আচ্ছা ফুপু, ধরো একটা মানুষ খুব খারাপ, খুবই খারাপ, কিন্তু এমনও তো হতে পারে যে কোনো একটা ঘটনায় মানুষটা ভালো হয়ে গেছে, পারে না? হ্যাঁ আমি জানি রোহান খুবই খারাপ, কিন্তু এই ঘটনার পর ও তো ভালো হয়ে যেতে পারে, পারে না? যদি রোহান সত্যি ভালো হয়ে যায়, একদম অন্যরকম হয়ে যায়, তাহলে কি ওকে নিয়ে আমি আবার আমার জীবনটা শুরু করতে পারি না? আমার মন বলছে এই ঘটনার পরে রোহান একদম অন্য মানুষ হয়ে যাবে। তুমি কিছু বলছো না কেন ফুপু? কি ভাবছো? ভাবছি না রে, দেখার চেষ্টা করছি ভালো রোহানকে,
একদম ভালো হয়ে যাও রোহানকে। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ফুপু? না রে, আমি কি ঠাট্টা করব তোর সাথে? ঠাট্টা যা করার তুই তো নিজেই করছিস নিজের সাথে। না ফুপু, আমি খুব বুঝে শুনেই করছি। এটাই তো তোর সবচেয়ে বড় সমস্যা। কথা তুই সব কিছুই একটু বেশি বুঝিস। আমরা সবাই বুঝলাম একরকম, আর তুই একা একা বুঝলি অন্যরকম। ফলটা কি হলো? তুই কিন্তু রোহানকে সুযোগ কম দিসনি। কথা এতদিনেই যখন ভালো হলো না, আর কবে ভালো? থানা থেকে লোক এসেছে তোমার সাথে কথা বলতে। রোহান, বলুন। আচ্ছা রোহানের গ্রামের বাড়ির ঠিকানাটা আমাকে একটু বলুন তো। ঠিকানা? সেটা তো আমি জানি না। জানেন না? আশ্চর্য, স্বামীর গ্রামের বাড়ির ঠিকানা জানেন না? আসলে কখনো জানার প্রয়োজন হয়নি তো, তাই। আচ্ছা ঢাকায় তার কোনো আত্মীয় আছে কিনা জানেন? না, তেমন কাউকে আমার জানা নেই। আচ্ছা কি হয়েছে? আচ্ছা আপনাদের বিয়েটা কোথায় হয়েছিল? বাড্ডা কাজী অফিসে। বাড্ডা কাজী অফিস। দেখি সেখানে গেলে হয়তো ঠিকানাটা পেতে পারি। বিষয়টি কি আমাকে বলা যাবে অফিসার? রোহান কি এর মধ্যে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল? কি করে করবে? ও তো আপনাদের কাছে। না, কথা জেল থেকে কোর্টে নেওয়ার পথে রোহান পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়েছে। মা, আমার কিছু বলার ছিল। আমি আপনাদের সবাইকে একসঙ্গে নিয়ে এখানে থাকতে চাই। দেখো বৌমা, আমি যা বলি একবারই বলি, বিষয়টা নিয়ে তুমি আর কিছু বলতে এসো না।